টুডে স্টোরি সেলেবারটা আর টুডে স্টোরি সেলেবারটাতে সত্যি বলছি আজকে কিন্তু আমার কাছে স্পেশাল ডে। আমি ব্যক্তিগতভাবে এই দুঃখের একটা সময়ের মধ্যে নিজের জন্য খুঁজে নেওয়া এবং আপনাদের জন্য খুঁজে নেওয়া কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমাদের চলচ্চিত্র জগতের ভীষণ ভীষণ একজন প্রিয় মানুষ এবং বিশিষ্ট অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ভাস্বরদার সঙ্গে আজকে তারই বাড়িতে আমরা কিছু কথা ভাস্বরদার থেকে শুনতে এসেছি এবং অবশ্যই নতুন বই রিলিজ করছে সেটা নিয়েও কথা হবে। প্রথমেই যে আলোচনায় আসি, ভাস্বরদা 2019 থেকে 2024 লাস্ট ইয়ার পর্যন্ত তুমি মোটামুটি 6 থেকে 7 বার কাশ্মীরে গেছো। কাশ্মীরের মানুষের সঙ্গে তুমি একাত্ম হয়ে গেছো এবং তোমার লেখা যতগুলো বই বেরিয়েছে তার মধ্যে মেন শীর্ষক সবসময় থেকেছে কাশ্মীর। সম্প্রতি যে ঘটনাটা ঘটলো, কাশ্মীর আস্তে আস্তে ফিরছিল তার নিজস্বতায়, সেটা থেকে কাশ্মীর কিন্তু হঠাৎই স্তব্ধ হয়ে গেল। কি বলবে? সত্যি বলতে কি বিপ্লব, তুমি আর আমি বসে কথা বলছি অনেক দিন পর, আর 22 তারিখে ঘটনাটা ঘটে। 22-এ সন্ধ্যেবেলা বা বিকেলবেলা যখন প্রথম জানতে পারি, আমি বিশ্বাস করিনি। প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় না এটা কোনো ফেক নিউজ, কারণ আজকাল বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ সার্কুলেট করে। তো আমি আমার বন্ধুকে ওখানে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাই ऐसा कुछ हुआ है क्या? তো তখন বললো যে না আমি তো জানি না। বলে ও বললো তুমি রাখো ফোনটা, আমি দেখছি। তারপরেই আমি ফোন করে বললো যে হ্যাঁ ऐसा हुआ है। তারপর থেকে তো কন্টিনিউয়াসলি নিউজ আসছে এবং সেই রাত্রির থেকে শুরু করে আজকে দুপুর বিকেল অবধি আমার ফোন কনস্ট্যান্টলি বেজে চলেছে এটা জানার জন্য যে আমার কি প্রতিক্রিয়া। বিপ্লব, আমি তোমাকে বলছি আমি অসম্ভব শ্যাটার্ড ভেতর থেকে। আমি এতটাই ভেঙে পড়েছি, সেটা আমি হয়তো বলে বা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ভীষণ ভেঙে পড়েছি ভেতরে ভেতরে। ভেঙে পড়েছি এই কারণেই, প্রথমত একটা সাংঘাতিক নিন্দনীয় কাণ্ড, একটা সাংঘাতিক নিন্দনীয় হত্যাকাণ্ড, অপরাধ। এইটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব বাদ দিয়ে বলছি যে একটা মানুষের কোনো রাইট নেই আর একটা মানুষকে হত্যা করার, একদম কোনো রাইট নেই। আজকে যখন আমি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি, কারণ সেগুলো তো বারবার আসছে, ফিডগুলো তোমার সামনে আসছে, জুম করে করে যারা ধরো ভিডিও করেছে দেখতে পাচ্ছি যে লোকগুলো দৌড়তে দৌড়তে এসে নিরীহ লোকেদের গুলি করে মারছে এবং যাদের মারছে সঙ্গে যারা ধরো ফ্যামিলির লোকজন আছে তারা পাপা পাপা বলে চিৎকার করছে, কারণ চোখের সামনে তার বাবা মারা যাচ্ছে। মানে এই পেনটা, এই যে ধরো একটা বাচ্চা বা মহিলা যারা পেলেন এই পেনটা, এটা তো সারা জীবনে ভুলতে পারবে না। এই ট্রমাটা থেকে কাটিয়ে এই জীবনে তারা উঠতে পারবে না। এইটা আমাকে খুব হার্ট করছে। আমি বারবার ভাবছি যে ওদের এই অবস্থা, তাহলে আমরা তো দূর থেকে বসে দেখছি এগুলো, আমরা ভাবছি আহা কাশ্মীরে কি হলো, আহা এই লোকগুলো মারা গেল, কিন্তু যারা ফেস করেছে তাদের কি হবে, এইটা না আমাকে হন্ট করে বেড়াচ্ছে। ভাস্বরদা, যেটা মেনলি আমরা দেখছিলাম যে যুব সমাজ যারা আস্তে আস্তে বিভিন্ন নেশা, ড্রাগস, অন্যান্য নেশা থেকে আবার মূল স্রোতে ফিরছিল, তারা কাজের মধ্যে ফিরছিল এবং সেই কাজের মধ্যে ফেরার মধ্যে তাদের একটা আনন্দ ছিল যে আমরা আবার ফিরছি মূল স্রোতের মধ্যে। হঠাৎই এই ঘটনাটা সেখানে যুব সমাজকে অনেকটা নিচে নামিয়ে দেবে, ওখানের ইকোনমি অনেকটা ডাউন হয়ে যাবে। বাইরের কিছু দুষ্ট চক্র, লাইক একদম পরিষ্কারভাবে বলছি পাকিস্তান, চেষ্টা করবে সেই যুব সমাজকে আবার তাদের মধ্যে নিয়ে আসা। কি বলবো? একদম ঠিক কথা। পাকিস্তান এটাই চেয়েছিল যে একবার যদি আমি উপত্যকার কাশ্মীরের কোমরটা ভেঙে দিতে পারি, কারণ আমার বন্ধুদের সঙ্গে যখন কথা হচ্ছে ওরা বারবার বলছে সব খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, কাশ্মীর আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা ওদের মনে হয় না যে আর সম্ভব বলে। একজন একটা দারুণ কথা বললো, আমাকে বললো সমীর, ও আমাকে বললো যে ভাই রিড কি হাড্ডি টুট গই, স্পাইনাল কর্ডটা একদম ভেঙে দিয়েছে। স্পাইনাল কর্ড যখন দুঘাতে ভেঙে দেওয়া হয় আর তো মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। তো এটাই হয়েছে বিষয়টা। আর সব থেকে সফট টার্গেট হচ্ছে যুব সমাজ, ইয়াঙ্গার জেনারেশন। তার কারণ বিপ্লব, আমি নিজে চোখে দেখেছি কোভিডের সময় কম বয়সী ছেলেরা কাশ্মীরের অলিতে গলিতে শ্রীনগরে তারা জাস্ট সকালে উঠে স্নান ফান করে সুন্দর জামা কাপড় পরে আড্ডা মারছে রাস্তায় বসে। আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করতাম যে এটা করেটা কি, মানে এটা কি সারাদিন আড্ডা মারে? বলে ক্যা করেগা, ইনকে পাস তো কামই নেই। তখন ট্যুরিজম বন্ধ, মাঝখানে ট্যুরিজম এলো এবং দ্যাট ওয়াজ বুম কাশ্মীর ট্যুরিজম। বছরে 40 লাখ 30 লাখ করে লোক কাশ্মীর গেছে। তো তখন তারা ভাবলো যে আরে আমরা তো ঘুরে দাঁড়াচ্ছি। একজনের সঙ্গে আমার এই নভেম্বরে আমি যখন গিয়েছিলাম, ডাল লেকের ধারে একজন শিকারাওয়ালার সঙ্গে গল্প করছিলাম, আমাকে বললো যে সাহেব একবার বন্দে ভারত কো চালু হোনে দিজিয়ে, উসকে বাদ দেখিয়ে ক্যা হোতা হ্যায় কাশ্মীর। তো এইটাই তাদের লক্ষ্য ছিল যে আমরা কিন্তু এখান থেকে আরো এগোবো, পিছোবো না। এই যেটা হলো না, এরা আবার 25 বছর পিছিয়ে গেল এবং এই ছেলেগুলো যারা এমপ্লয়েড ছিল আনএমপ্লয়েড হলো, তারা সংসার চালাতে পারবে না, টাকার দরকার খাবার জন্য সবার আগে।
এটাই হচ্ছে পাকিস্তানের টার্গেট, যে আমরা এসো টাকা দিচ্ছি আমাদের দল জয়েন করো। ভাষ্যত আরেকটা জিনিস যেটা কাশ্মীরের সোশিও ইকোনমি তো খারাপ হয়েই গেল, এবং সোশিও ইকোনমি খারাপ হওয়ার সাথে সাথে তোমার কি মনে হচ্ছে না একদম আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে এটা একটা বিশাল ধাক্কা? অফকোর্স, কারণ কাশ্মীর কি আউট অফ ইন্ডিয়া? তা তো নয়, পার্ট অফ ইন্ডিয়া। এবং সেখানে তুমি বলো না, এত বড় রেল প্রজেক্ট যেটা তোমার দিল্লি থেকে আজকে শ্রীনগর নিয়ে যাবে তোমাকে, কদিনের মধ্যেই ফ্ল্যাগ অফ হওয়ার কথা ছিল, সেটা তো সবটা বন্ধ হয়ে গেল। এখন আর কে ট্রেন চালাবে? ট্রেন চালালো লোক তো হবে না। তো তার মানে রেলের একটা হিউজ লস। এটা সবকিছু জড়িত বিপ্লব। যেরকম ধরো আমি শুনছিলাম ওখানে স্কুল কলেজ এখন বন্ধ হয়ে গেছে, জানো তো, 22 এপ্রিলের পর থেকে। তো এডুকেশন সাফার করছে, সব তো রিলেটেড। তোমার যদি পকেটে পয়সা না থাকে, তুমি ছেলে মেয়েকে স্কুলে কতদিন পড়াবে? একদম। যে রাজ্যটা ট্যুরিজমের ওপরে বেস করে তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই রাজ্যটাকেই আজকে থেমে যেতে হচ্ছে এই সন্ত্রাসের জন্য। তুমি যখন দীর্ঘটা সময় ওদের সঙ্গে মিশেছো, ওদের কালচারের সঙ্গে মিশেছো, ওদের মধ্যে বিশেষত্ব, আমরা বাঙালিরা আমরা মিশতে ভালোবাসি, আমরা খেতে ভালোবাসি, আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থাকতে ভালোবাসি। ওদের জীবনযাত্রা, ওদের সেই আত্মীয়তা, সেইটাকে যদি একটু বল। ওদের জীবনযাত্রা তো সাধারণ জীবনযাত্রা। ওরাও একটাই কথা বলে যে আমরা ভালো করে বাঁচতে চাই, এর থেকে বেশি কিছু আমরা চাই না। যেরকম আপনারা কলকাতা শহরে থাকেন ভালোভাবে, আমরা সেটাই চাই। তো এখন যখন সবকিছু নর্মাল ছিল, সেই সময়টার কথা আমি বলছি। নর্মাল জীবনযাত্রা হাসি খুশি গল্প গুজব করে কাটাতে চাই। আরেকটা জিনিস যেটা ওরা মানে ঘরে ঘরে যেটা তুমি পাবে, সেটা হচ্ছে ক্রিকেট খেলা। আচ্ছা, ওরা সবাই ক্রিকেটের ফ্যান। আমার বন্ধুরা তো বিশেষ করে বিরাট কোহলি বলতে অজ্ঞান। আমার এক ভাই আছে উমর ভাইকে আমরা বলি বিরাট ভাই। ও বিরাট কোহলির এত ফ্যান বিপ্লব, প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিরাটের কোনো না কোনো ভিডিও পোস্ট করে। কল্পনার বাইরে এটা। তারপর ধরো আমি যখন এখানে অনুষ্ঠানে যাই, কোথাও সৌরভদার সঙ্গে আমার দেখা হয়, আমি ছবি পোস্ট করি, তা সেটা নিয়ে ওরা খুব গর্ববোধ করে যে সৌরভ গাঙ্গুলি কে সাথ আপনার ফটো হ্যাঁ। সেটা ওদের কাছে খুব ভালো লাগে। ওরা ক্রিকেটের বিরাট ফ্যান। আরেকটা জিনিস যেটা, যে মেহমান নামাজি মানে ধরো তুমি একটা অচেনা মানুষ, তোমার হয়তো কাশ্মীরে কোনো চেনা কেউ নেই, রাস্তা দিয়ে যাচ্ছে, তোমাকে হাত ধরে বলবে যে চলিয়ে না ঘর মে চলিয়ে থোড়া খানা খাতে। এইটা কিন্তু তুমি কি বলবে কাউকে না, আমি কাউকে কলকাতা শহরে বলবো না, আমরা ভয় পাবো যে উটকো লোককে বাড়িতে ডাকবো, সেই ভয়টা কিন্তু ওদের ওখানে নেই। এমন কোনো ঘটনা যেটা তোমাকে ওখানে থাকাকালীন ভীষণভাবে নাড়া দিয়ে যায়? তুমি প্রচুর কাহিনী ওই রাজ্যের উপরে লিখেছো, এখনই আর একটি বই প্রকাশ পাবে যেটাতেও কাশ্মীরের একটি রাজাকে নিয়ে লেখা হয়েছে। তো এমন কোনো স্টোরি যেটা তোমার মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেছিল কাশ্মীরে থাকাকালীন? আমার একজন বন্ধু আছে জাহাঙ্গীর ভাই, ও জেকে পুলিশে আছে। তো জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমি একবার একটা এনকাউন্টারের গল্প শুনেছিলাম। 7 দিন 7 রাত বর্ডারে একটা জঙ্গলের ভেতর লুকিয়ে থেকে আর্মির সঙ্গে পুলিশ একটা এনকাউন্টার করে 4 জন মিলিটেন্টকে মেরেছিল। তো গোটা প্রসেসটা আমি শুনেছিলাম যে কিভাবে করেছে না করেছে, এবং আমি জাহাঙ্গীরের পাশে বসে যখন শুনছিলাম, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই বন্ধুটাই আমার ওখানে গিয়ে এনকাউন্টারটা করেছে। এবং একটা আশ্চর্য ঘটনা যেটা আমার সব থেকে আমাকে নাড়া দিয়েছিল বিপ্লব, সেটা হলো এনকাউন্টারটা হওয়ার পর যে যার মতো বাড়ি চলে যায়, যে যার কাজে জয়েন করে। তারপর জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটা ফোন আসে আননোন নাম্বার থেকে। একটা বাচ্চা ছেলে, 16 বছর বয়স, সে পাকিস্তান থেকে ফোন করেছিল। পাকিস্তান থেকে ফোন করে বলেছিল তু ভি মুসলমান मैं भी মুসলমান, তো মুসলমান হোকে মুসলমানও কো মারতা হ্যায়, তো থ্রেট করেছিল। আমি জাহাঙ্গীর ভাইকে বললাম যে তুমি ভয় পেয়েছিলে? বললে একদম না, আমি ডরাইনি, আমি কেন ভয় পাবো, আমার কাজই হচ্ছে মিলিটেন্টকে খতম করা। তো ও কোনো সাড়া শব্দ না করে ধমক দিয়ে ফোনটা রেখে দিয়েছিল। তা আমার ভেতরটা কেন কেঁপেছিল বলি, আমি ভেবেছিলাম যে একটা 16 বছরের বাচ্চা যার পড়াশোনা করার কথা, সে হাতে বন্দুক নিয়ে, এবং সেই ছেলেটা নাকি জাহাঙ্গীর ভাই বলেছিল দলের পান্ডা ছিল। সেই ছেলেটার এত সাহস যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে একটা পুলিশকে ফোন করেছে থ্রেট করে। আর এইগুলো জানো তো, মানে এগুলো কেউ জানবে না। নেহাতি আমার বন্ধু আছে ওখানে, তাই আমার বন্ধু পুলিশে চাকরি করে বলে তাই, নাহলে এসব খবর একদম আন্ডার কভার। ভাস্বরদা, আমরা তোমার বই নিয়ে কথায় আসি, বইয়ের কথায় আসি। যে বইটি তুমি লিখেছো, যেটা এই মাসের মে মাসের 17 তারিখে রিলিজ হতে চলেছে, সেই বইটি নিয়ে একটু যদি আমাদের দর্শকদের কিছু বলো। অবশ্যই। বিপ্লবের একটা খুব ভালো গুণ আছে, ও বই ভালোবাসে এবং অলওয়েজ আমার বই প্রমোট করে ও আপনাদের সামনে, এর আগেও করেছে। আমার যে বইটা আসছে বিপ্লব, সেটার নাম সম্রাট ললিতাদিত্য। 8th সেঞ্চুরিতে একজন কাশ্মীরের রাজা ছিলেন, যার টেরিটরি ছিল ক্যাসপিয়ান সি থেকে সুন্দরবন অবধি। এবং এই রাজার সঙ্গে বাংলার একটা অদ্ভুত সম্পর্ক ছিল। কি ছিল সেটা আমি বলছি না, তা আমি জানতাম না জানো।
আমি যখন লাস্ট টাইম কাশ্মীর গেলাম, তো একটা মন্দিরে গেলাম, নারায়ণার টেম্পল বলে, যে মন্দিরটা কিছু নেই আর ভগ্নাবশেষ পড়ে আছে। তো সেই মন্দিরে গিয়ে দেখলাম যে মন্দিরটা ওনার তৈরি করা। আচ্ছা, তো এইখান থেকে আমার খোঁজটা শুরু হলো যে উনি কবে করেছেন, ওনার জীবন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। লিখতে গিয়ে দেখলাম যে আরে বাস, আমি তো মেজর পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি আমি কিছুই জানি না। এবং সেটা আমার সেই চেষ্টাটাই তুমি জানো ভালো করে, যে এর আগে মহারানী দিদ্দা, রাজেশ্বরী কোটা, কাশ্মীরের যে হারিয়ে যাওয়া হিন্দু রানী রাজা, এদের আমার হাইলাইট করাই হচ্ছে একমাত্র লক্ষ্য। এবং আমি একজন রিজনাল রাইটার, বাঙালি পাঠকের কাছে অন্তত এগুলো গিয়ে পৌঁছবে, এটাই আমি চাই। একটা ছোট্ট কথা তোমাকে, যে তুমি যখন এই রানীর কথাও তুলে ধরেছিলে, এই রাজা ঠিক কেমন, কতটা দোদণ্ড প্রতাপ ছিল, না নর্মালি একজন রাজা ছিল? এই নর্মাল নয়, এই সাংঘাতিক রাজা ছিল। মানে আমি তোমাকে বলছি, ভদ্রলোক 36 বছর রুল করেছিলেন কাশ্মীর। 36 বছর, এবং 36 বছরে উনি প্র্যাকটিক্যালি কাশ্মীরে থাকতেন না। আচ্ছা, মানে উনি সারা বিশ্ব জয় করে বেড়াতেন। সেকেন্ড থিং, উনি কাশ্মীরে এখনো ওনার নামে দুটো মন্দির আছে, একটা হচ্ছে মার্তণ্ড টেম্পল, একটা হচ্ছে তোমার নারায়ণাগ যেটা বললাম। আর আরেকটা মন্দির যেটা ধ্বংস হয়ে গেছে, সেখানে একটা অদ্ভুত জিনিস ছিল বিপ্লব, একটা রামের মূর্তি ছিল যেটা শূন্যে ভাসত। কি করে জানো? তার কারণ ব্রঞ্জের মূর্তি ছিল, শূন্যে কি করে ভাসত, উনি একটা টেকনোলজি আবিষ্কার করেছিলেন, ওপরে এবং নিচে ম্যাগনেট লাগানো, যার জন্য মূর্তিটা ভাসত। সেই সময় 8th সেঞ্চুরিতে, এবং টেকনোলজি উনি চলেই গেছেন হচ্ছে তোমার 760 সালে। ভাবতে পারছো? মানে এরকম স্টোরি একমাত্র আমরা পেতে পারি ভাস্বর চট্টোপাধ্যায়ের কাছ থেকে। বইটা আসছে 17ই মে, আপনারা অবশ্যই কালেক্ট করবেন। এবং নিশ্চয়ই কেমন ছিল এই রাজা এবং কি কি কর্মকাণ্ড করেছে আর বেশি খুললাম না, বইতেই পাবে, বইটা পড়বেন, ভীষণ ভালো লাগবে। কাশ্মীর তোমার প্রাণের একটা রাজ্য, অক্সিজেন তোমার সেকেন্ড হোম। তো এই ইমোশনকে কেন্দ্র করে কাশ্মীরের যারা মানুষ রয়েছে তাদের জন্য একটা তোমার তরফ থেকে একটা ভালোবাসা ভরা মেসেজ, যেটা মেবি তাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমি মেসেজটা হিন্দিতেই দিই, কারণ ওরা তো বাংলা বুঝবে না। तो ये जो मैसेज है मेरा, ये सारे कश्मीरियों के लिए है, मेरे भाइयों के लिए है, जो मेरे दोस्त है वहाँ, जो अभी मुझे देख रहे हैं उनके लिए है कि कश्मीर जिंदाबाद, कश्मीर वापस आएगा। कश्मीर की रीढ़ की हड्डी ऐसे कोई तोड़ नहीं सकता है, वो पाकिस्तान हो कोई भी हो, वो वापस आएगा। और हम सब कलकत्ता वाले, स्पेशली आई कैन से कलकत्ता वाले, हम सब कश्मीर के साथ है, बिकॉज वी ऑल लव कश्मीर। একদম, উই লাভ কাশ্মীর অ্যান্ড সব সময় আমরা আছি কাশ্মীরের পাশে, এবং আমাদের রাজ্য সব সময় কাশ্মীরের পাশে থাকবে। এবং আমরা ভালোবাসা দিয়ে ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে আছি, এবং আমাদের টিম, এন্টায়ার টিম টুডে স্টোরি আগামীতেও এরকম সুন্দর সুন্দর আড্ডা ভাস্বরদার সঙ্গে আমরা করতে থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বছরটা আপনাদের অনেক ভালো কাটবে।